বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর, কত মাস পর ব্রাদার? 7 মাস পর, প্রায় 7 মাস পর আমি আবার তোমাদের সামনে হাজির হলাম এবং তোমাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করলাম বা করতেছি। গতকাল আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে দেখতেছিলাম একটু, যে এইখানে প্রায় 2020-21 সালের দিকে প্রায় 5 থেকে 600 মতো স্টুডেন্ট কানেক্টেড ছিল। তারা কি এখনো সেই গ্রুপগুলোতে আছে কিনা? সো ব্রাদার, তারা কি ছিল? তারা ছিল, অনেকেই ছিল, অর্থাৎ অনেকেই সেই গ্রুপগুলোতে এখনো কানেক্টেড। সো আমার কাছে সেই পুরোনো দিনের জিনিসগুলো রিকল করে খুব ভালো লাগলো। সো যেহেতু অনেক দিন পরে আসছি, আজকে কোনো নতুন টপিক বা কোনো বিষয় নিয়ে পড়াশোনা করব না। আজকে আমরা একটু গল্প করব এবং বিভিন্ন সাবজেক্টের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু টিপস বা কিছু নতুন বিষয় শেয়ার করার চেষ্টা করব, যেগুলো আমি প্রবাবলি গত কিছুদিনে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করেছি। সো চলো, আজকে আমরা কি কি বিষয় ডিসকাস করতে যাচ্ছি বা কোন বিষয়ে গল্প করতে যাচ্ছি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। আজকে যেই বিষয়গুলো নিয়ে গল্প করবো, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামগুলোতে যেই পোর্শনটা সবচাইতে বেশি ভোগায় সবাইকে এবং সবচাইতে বেশি যেই পোর্শনের কারণে সবাই বেশি এগিয়ে যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মোটামুটি গল্প করার চেষ্টা করবো, মোটামুটি জানার চেষ্টা করবো যে এই বিষয়গুলো কতটা ইম্পর্টেন্ট এবং কিভাবে সেগুলোকে অনেক ভালোভাবে আত্মস্থ করা যায়। সো ব্রাদার, বিষয়গুলো একটু বলে দাও। আচ্ছা, বিষয়গুলো বললো যে বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ এবং ম্যাথমেটিক্স, এই 4টা সাবজেক্টের উপরেই আজকে আমাদের মোটামুটি আলোচনা হবে। অর্থাৎ এই 4টা সাবজেক্টের কোন কোন বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি। বাংলা এবং ইংরেজির যেই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট এবং কম্পিটিটিভ এক্সামে একটা বিশাল মার্ক দখল করে রাখে, সেটা হচ্ছে ভোকাবুলারি আর বিরচন। অর্থাৎ 100%-এর মধ্যে 30 বা 35% মার্কস এই ভোকাবুলারি অথবা বাংলায় বিরচন থেকে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই পার্টটা আত্মস্থ করা খুবই কঠিন, কারণ এটা এত বিশাল, এর মানে বিশালতা বিশাল। সো এই কারণে এটা মনে রাখা আমাদের জন্য খুবই কঠিন। ইংরেজি ভোকাবুলারিতে কি কি টপিক থাকে? অ্যান্টোনিম, সিনোনিম, অ্যানালজি, প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং মিস্টেকস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস এবং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। আর বিরচন, বাংলা বিরচন পার্টে কি কি থাকে? বাগধারা, বাক্য সংকোচন, তারপর হচ্ছে প্রতিশব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, বানান শুদ্ধিকরণ। সেই বিষয়গুলো অনেক বড়, সিলেবাস বিশাল এবং আমাদের বেশিরভাগ সময় এগুলো মনে থাকে না, মনে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। সো আমরা যেটা করি, অনেক সময় অনেক পড়ি, এগুলা পড়ে রেখে দিই, 1.5-2 মাস পরে এসে দেখি মাত্র 10% মনে আছে আর 90% উধাও হয়ে গেছে। এবং প্রতিবারই তাই হয়, আমরা প্রতিবারই পরীক্ষার আগে এগুলো পড়ি, পড়ার পর 1.5-2 মাস পরে আইসা দেখি তা নাই। সো আমি এই সমস্যা অনেকদিন ধরে ভুগতেছিলাম এবং আমি প্রথমে অনেক পড়তাম, 2-3 মাস পর আইসা দেখি নাই, উধাও হয়ে গেছে। এরপরে চেষ্টা করলাম নেমোনিক টেকনিক বের করে সেগুলোকে মনে রাখার, এবং অনেক ওয়ার্ডের নেমোনিক টেকনিক বের করেছি, বিভিন্ন বিরচন বা অনেক বিষয় ছড়া আকারে মনে রাখার চেষ্টা করেছি, ছড়া লিখে মনে রাখার চেষ্টা করেছি। আলটিমেটলি যেটা হয় যে নেমোনিক টেকনিক সেম, খুব অল্প সময়ের জন্য সেটা খুব কার্যকরী। যেমন আমি এক্সাম আমার সামনে 10-15 দিন আগে সেই নেমোনিক টেকনিকগুলোকে ইউজ করে হয়তো বা সেটা মাথায় রাখা যায় কিছু সময়ের জন্য, কিন্তু সেই একই সমস্যা ফেস করতে হয় যদি আমি আবার 1-2 মাস পরে আসি, সেই জিনিসগুলো আবার ব্যাক হয়ে যায়, মানে হারায় যায়। তার মানে এই সমস্যা থেকে উদ্ধারের কোনো কি সমাধান আছে কিনা? আমি অনেকদিন চেষ্টা করতেছিলাম, একটা সমাধান বের করা লাগবে, মানে যেটা দরকার, কারণ এই বিষয়গুলা কম্পিটিটিভ এক্সামগুলোতে খুবই ইফেক্টিভ। কারণ আমি এই 10 থেকে 15 মার্ক, অর্থাৎ এই 35% মার্কস মাত্র 2 থেকে 3 মিনিটে ক্যারি করতে পারবো যদি আমি সবগুলা পারি, আর না পারলে পুরো 0। তাহলে আমি 2-3 মিনিটে এই জিনিসটাকে ক্যারি করলে বাকি সময়টা আমি অন্য পার্টে খুব ভালোভাবে এবং ইফেক্টিভ ওয়েতে
কাজে লাগাইতে পারবো। তার মানে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের যেই বিষয়টা থাকে যে এটাকে আমরা কিভাবে খুব ইফেক্টিভলি কাজ করাইতে পারি। সো এতদিন যাবৎ যখনই আমরা এই ভোকাবুলারি বা বিরোচন পাঠটা পড়েছি তা শর্ট টার্ম মেমোরিতে রেখেছিলাম এবং শর্ট টার্ম মেমোরি খুব অল্প সময়ের মধ্যে হারায় যায়। সো এই বিষয়গুলোকে আমাদের লং টার্ম মেমোরিতে স্থানান্তর করা খুবই গুরুত্বপূর্ণ। সো লং টার্ম মেমোরিতে একটা জিনিস স্থানান্তর করার জন্য কি করতে হয়? লং টার্ম মেমোরিতে একটা জিনিস স্থানান্তর করার জন্য এই সেম জিনিসটাকে বারবার দীর্ঘদিন আত্মস্থ করতে হয়, অর্থাৎ প্রতিদিন একই জিনিস বারবার রিকল করতে হয়, বারবার রিকল করতে হয়। তাহলে হয়তো ওই ইনফরমেশনগুলো লং টার্ম মেমোরিতে চলে যায়। এবং একবার ওই জিনিসগুলো লং টার্ম মেমোরিতে চলে গেলে সেইটা আসলে ভোলা খুব টাফ। যেমন আমি খুব ছোটোবেলা আরবি পড়েছিলাম, যেই জিনিসগুলো আমি খুব ছোটোবেলা মুখস্থ করেছিলাম, যেই ছুরাগুলা বা যেই জিনিসগুলা, স্টিল নাও সেই জিনিসগুলো আমার মনে আছে এবং একদম পারফেক্টলি মনে আছে। তার কারণ হচ্ছে ওই জিনিসগুলো আমি বারবার অনেক দিন পর্যন্ত ছোটোবেলায় প্র্যাকটিস করেছিলাম। আমার হুজুর এসে আমাকে পড়াই দিয়ে গেছিলো অনেক দিন, প্রায় 2-3 বছর। যেই কারণে আমি সেই জিনিসগুলা এখনও মনে করতে পারি বা মনে রাখতে পারি বা বলতে পারি, কারণ ওই ব্যাপারগুলো পুরোটাই আমার লং টার্ম মেমোরিতে সেট আপ হয়ে আছে। সো ভোকাবুলারি এবং বিরোচন পার্টটাতে যদি আসলেই ভালো করতে হয়, অ্যাটলিস্ট 6 মান্থ, 6 মাস একটা টার্গেট রাখতে হবে যে আমি 6 মাস প্রতিদিন পৃথিবীতে যা কিছুই ঘটে যাক না কেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে অথবা ভূমিকম্প হয়ে যেতে পারে, চারপাশে হয়তো বা বোম্বিং হইতেছে, এরকম অনেক ঝামেলা থাকতে পারে, তারপরও প্রতিদিন একবার হইলেও সেই ব্যাপারটাকে রিডিং পড়া, মুখস্থ করা যাবে না, মানে ঘন্টার পর ঘন্টা একই জিনিস বারবার না পড়ে প্রতিদিন একবার রিডিং পড়া, তাহলে সেটা গ্র্যাজুয়ালি লং টার্ম মেমোরিতে স্থানান্তর হতে থাকবে এবং একটা সময় সেট আপ হয়ে যাবে। সো আমি এই প্রতিজ্ঞাটা করেছি যে 1 বছর মিনিমাম, 1 বছর আমি যাই হোক না কেন আমার চারপাশে, আমি প্রতিদিন এই প্র্যাকটিসটা করবো। অর্থাৎ ঘুম থেকে উঠেই আমি প্রথম ভোকাবুলারি এবং বিরোচন পাঠটা একবার রিডিং দিব, অর্থাৎ একবার চোখ বোলাবো, যাতে আমার এই জিনিসগুলো লং টার্ম মেমোরিতে যায়। তাহলেই ইংলিশ এবং বাংলার ভোক্যাব পার্টটা খুব ভালোভাবে এবং বিরোচন পার্টটা খুব ভালোভাবে আত্মস্থ করা যাবে। এ থেকে বোঝা যায় যে একটা জিনিস আমরা বুঝতেছি যে কি ইন্ডিকেট করতেছি, রেগুলারিটি, অর্থাৎ রেগুলারিটি মেনটেন করাটা কত ইম্পর্ট্যান্ট। ম্যাথস হচ্ছে ইটস অল অ্যাবাউট স্কিলস, অর্থাৎ এইটা একটা স্কিলের টাইপের। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার পারফেকশনটা তত বেশি আসবে। যেমন ক্রিকেট খেলার একটা এক্সাম্পল দিতে পারি, আমার খুব প্রিয় একজন ব্যাটসম্যান ছিল এবি ডিভিলিয়ার্স, বর্তমানে বাবর আজম, এবং বলার ছিল মোহাম্মদ আমের, বর্তমানে শাহিন আফ্রিদি। সো যদি আমি এদের একটা বিষয়গুলো বলি, বা বর্তমানে বাবর আজমের একটা ইন্টারভিউ দেখতেছিলাম যে সে একটা শর্ট প্র্যাকটিস করার জন্য বা একটা শর্টকে খুব ভালো করার জন্য অসংখ্যবার প্র্যাকটিস করছে, অসংখ্যবার, এবং ফাইনালি সেই শর্টটা তার আত্মস্থ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাবর আজমেরও খুব ভালো স্কিল এবং তার সমসাময়িক ব্যাটসম্যান তাদেরও স্কিল, সেম স্কিল, কিন্তু বাবর আজম অনেক বেশি ভালো করতেছে, অন্যরা একটু কম ভালো করতেছে কেন? এটাই তো, এরকম একটা প্রশ্ন আসতেই পারে। এর কারণ হচ্ছে ওই যে প্র্যাকটিস এবং প্র্যাকটিসটাকে পারফেকশনে নিয়ে যাওয়া। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই যে ম্যাথস, দুইজন ব্যক্তি ম্যাথস পারে, অর্থাৎ তারা ভালোভাবে টিচারের কাছে পড়ছে এবং ম্যাথস আত্মস্থ করছে, দুইজনেরই ম্যাথসের কোয়ালিটি খুব ভালো, কিন্তু একজন প্র্যাকটিস কম করে, কারণ সে জানে সে পারবে ম্যাথস, যে কোনো জায়গা থেকে ম্যাথস আসুক না কেন সে সলভ করতে পারবে। আরেকজন জানে সে পারবে, তারপরও সে প্র্যাকটিস চালায় গেছে এবং প্র্যাকটিস করছে। পরীক্ষার সময় তারা দুইজনেই কোশ্চেন পেপার পাইলো। একজন যে জানে যে সে পারবে কিন্তু প্র্যাকটিস করে নাই খুব বেশি একটা, তার ওই ম্যাথটা সলভ করতে একটু বেশি টাইম লাগবে, অর্থাৎ তখন প্রথমে তাকে ম্যাথসটাকে বুঝতে হবে, কোন প্যাটার্ন হবে সেটা বের করতে হবে, তারপর সলভ করতে হবে, তারপর অ্যান্সার। আর যেই ব্যক্তি অনেক বেশি প্র্যাকটিস করে গেছে, সে যেটা হবে, তার জন্য যেটা হবে, সে জাস্ট ম্যাথসটা দেখেই বুঝে ফেলবে এটা কোন প্যাটার্নের ম্যাথস, এবং প্যাটার্ন বের করার সাথে সাথে, চলে আসার সাথে সাথে অটো সে তার ইনফরমেশনগুলো প্যাটার্নে বসায় ফেলবে, অ্যান্সার চলে আসবে। তার মানে প্রথম ব্যক্তির ক্ষেত্রে টাইম লাগবে অনেক বেশি, প্রায় একটা ম্যাথ সলভ করতে 1.5-2 মিনিট লেগে যেতে পারে, আর ফার্স্ট ব্যক্তির ক্ষেত্রে একটা ম্যাথ সলভ করতে মাত্র 30 সেকেন্ডস লাগবে। তার মানে দুইজনেই ম্যাথস পারে, যে ব্যক্তি প্র্যাকটিস করে নাই সে হয়তো বা
ওই সময়ের মধ্যে 15 থেকে 16টা ম্যাথ সলভ করতে পারবে, আর যে অনেক বেশি প্র্যাকটিস করছে সে ওই সময়ের মধ্যে প্রায় 20-25টা ম্যাথ সলভ করতে পারবে। তাহলে জ্ঞাপন যুদ্ধে কে আগায় গেল? জীবন যুদ্ধে অবশ্যই ওই ব্যক্তি আগায় গেছে যে অনেক বেশি প্র্যাকটিস করছে। সো ম্যাথস বুঝতে হবে, বোঝার পর প্রচুর প্র্যাকটিস করতে হবে। জেনারেল নলেজ আসলে এর মানে বিশালতা এত বড়, মানে এটা এত বিশাল সমুদ্র যে এখান থেকে কত পড়বো বা কত জ্ঞান অর্জন করব। তো বেসিক্যালি জেনারেল নলেজে ভালো করার জন্য, খুব বেশি ভালো করার জন্য প্রতিদিন পরীক্ষা দেওয়া বা প্রতিদিন এক্সাম দেওয়া, এটা একটা ভালো ইফেক্টিভ ওয়ে হতে পারে। কারণ জেনারেল নলেজের অবজেক্টিভ কোশ্চেনগুলোতে খুব মানে এক্স্যাক্ট কোশ্চেন থাকে, অর্থাৎ আমাকে এক্স্যাক্ট অ্যান্সারটাই জানতে হয়। এর কারণে যেটা হয় যে আমি অনেক সময় কনফিউজড হয়ে যাই, প্রতিদিন পড়ছি কিন্তু ভুলে যাই বা কনফিউজড হয়ে যাই সামহাও। এই কারণে যদি আমি প্রতিদিন পরীক্ষা দেই তাহলে যেটা হবে যে আমি প্রতিদিন ওই সেম কোশ্চেনগুলাই বারবার রিকল করব, যাতে আমার আলটিমেটলি আমি বুঝবো যে না, এই অ্যান্সারটাই হবে। সো এই ব্যাপারগুলো মেনটেন করলে হয়তো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো করা পসিবল। এখন এই যে গল্পটা বললাম, যে এই যে ইনফরমেশনগুলো দিলাম, এর মোরাল অফ দ্য স্টোরি কি, আসলে এটা বলার উদ্দেশ্য কি ব্রাদার? এটা বলার উদ্দেশ্য কি ছিল? এইটা বলার উদ্দেশ্য হচ্ছে রেগুলারিটি, অর্থাৎ একটা রুটিন মেনটেন করা, অর্থাৎ প্রতিদিন একই কাজ বারবার করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো করার ক্ষেত্রে। কারণ এখানে সবাই যেহেতু একই সাথে পড়াশোনা করতেছে, সেই আগায় যাবে যে বেশি প্রতিদিন একটা জিনিস মেনটেন করতে পারবে। আগে আমি একটা সময় মনে করতাম যে আমি খুবই মেধাবী মানুষজন এবং আমি মাত্র পরীক্ষার আগে 4-5 দিন 10-12 দিন পড়লেই আমি একদম খুব ভালো করব। হয়তো বা কলেজ লাইফ পর্যন্ত সেইটা ইফেক্টিভ বা কাজ করতো, কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলোতে আসলে সেই ব্যাপারটা খুব বেশি একটা কাজে আসে না। 1-2 মাস পরে হয়তো বা আমি একটা সিলেবাস শেষ করে ফেলতে পারবো এবং আমি হয়তো বা মোটামুটি একটা ভালো নলেজ নিতে পারবো। কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলোতে যেহেতু কোশ্চেনগুলো ট্রিকি হয়, অনেক বেশি পেঁচানো হয়, তার মানে এখানে অনেক বেশি প্র্যাকটিস না করলে আমাকে ওই লাস্টের দিকে অনেক প্রেশার দিয়ে পড়েও খুব বেশি একটা কার্যকারী বা ইফেক্টিভ হয় না। সো আমার এই ভুলটা এক সময় ভাঙছে যে না ভাই, যে করে হোক প্রতিদিন রেগুলারিটি মেনটেন করতে হবে, শেষের দিকে যে পড়ে দুনিয়া কাঁপাই ফেলবো এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। কারণ শেষের দিকে পড়ে হয়তো বা কয়েকটা এক্সামে বা যে এক্সামগুলো মানে ন্যাচারাল এক্সাম, সেগুলোতে হয়তো বা মাঝে মাঝে ভালো করা যায়, কিন্তু কম্পিটিটিভ এক্সামে ভালো করা সম্ভব না। কম্পিটিটিভ এক্সামে সেই ভালো করবে যে রেগুলারিটি, অর্থাৎ প্রতিদিন পড়বে কিছু না কিছু, সে প্রতিদিন পড়বে 3-4 ঘন্টা সে প্রতিদিন পড়বে, তারপর বাকি সময় সে যা মনে চায় তা করুক। অর্থাৎ অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা সে প্রতিদিন পড়বে, এরকম একটা মেন্টালিটি যার মধ্যে থাকবে, সেই কম্পিটিটিভ এক্সামে কনফার্ম ভালো করবে, মাস্ট ভালো করবে। অর্থাৎ সে একই জিনিস প্রতিদিন পড়ার কারণে বারবার তার সেই জিনিসগুলো রিকল হওয়ার কারণে মেমোরিতে সেট আপ হয়ে যাবে, কোশ্চেন দেখার সাথে সাথে অল্প সময়ের মধ্যে সেই জিনিসগুলো সে অ্যান্সার করতে পারবে। সো আজকের গল্পের উদ্দেশ্য হচ্ছে এইটাই যে তোমরা যাই করো, আমার সাথে অনেক স্টুডেন্ট অনেক সময় কানেক্টেড থাকে, অনেকে শেষের দিকে এসে অনেক পড়াশোনা করে, আমিও একটা সময় এরকম করতাম, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এটা খুব বেশি ইফেক্টিভ না। ইফেক্টিভ হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। যেই মানুষটা অ্যাটলিস্ট 4-5 মাস বা 6 মাস প্রতিদিন একই কাজ করেছে খুব ভালোভাবে, সেই সবচাইতে বেটার আউটপুট এই কম্পিটিটিভ এক্সামগুলোতে পেয়েছে। তো আশা করি আজকে আমার এই যে গল্পের মোরাল অফ দ্য স্টোরি বা যেই জিস্ট, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা, যাই তুমি করো না কেন। সো আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।